আজকে আমরা প্রথম যে ঘটনাটি শেয়ার করব এটি নদী কেন্দ্রিক একটি রহস্যময় ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মশিউর রহমান আতিক। ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে। ওটি একটি চর এলাকা। আর উনি বর্তমানে লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একজন আবাসিক স্টুডেন্ট। ওনার সাথে আমার দেখা হয়েছে 2025 সালে অমর 21 বইমেলাতে। উনি এসেছিলেন, ওনার সাথে আমার কথাও হয়েছিল। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার দাদার কাছ থেকে। ওনার দাদা এখনো মাঝে মাঝে এই ঘটনাটি বলেন, কেননা এই ঘটনাটি বারবারই মনে পড়ে যায়। ওনাদের বাড়ির খুবই নিকটে বিশাল নদী, ওখানে পদ্মা এবং মহানন্দা একত্রে মিলিত হয়েছে। বাড়ির এত কাছাকাছি নদীটা কিভাবে এলো? 1950 সালে ভয়ঙ্কর এক নদী ভাঙন সৃষ্টি হয়েছিল। এই দুর্যোগে তাদের অনেক আত্মীয় স্বজন দিনাজপুর, ঠাকুরগাঁ, রাজশাহী ওই দিকটাতে চলে যান, যারা এখনো ওই দিকটাতেই বসবাস করছেন। তাহলে ওনারা কেন গেলেন না? বাড়ির এত কাছাকাছি নদী হওয়ার পরও ওনারা এখনো দিব্যি কেন সেখানে আছেন, কিভাবে আছেন? চলুন সেই রহস্যময় ঘটনাটি শুনে আসি। সাল 1950 বা তার আশেপাশে কোনো একটা সময় হবে। তৎকালীন তো আসলে মানুষ এভাবে সাল মনে রাখতো না, কিছু নির্দিষ্ট সময়ের কথা চিন্তা করে সালের হিসাবটা ওনারা করতেন। ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে। বর্তমান যেখানে নদী রয়েছে সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আগে নদী ছিল। ভাঙতে ভাঙতে অনেকটাই কাছে চলে এসেছে। আর মাত্র 20-25 ফুট দূরত্বে রয়েছে নদী। প্রবল আগ্রাসী ঢেউগুলো আছড়ে পড়ছে মাটির উপরে, আর মাটির চাপগুলো ভেঙে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নদীর গভীরে। ওই সময়ে ওনাদের মাটির ঘর ছিল। মাটির ঘরগুলো ভেঙে নিয়ে যাবেন, তখন ওনার দাদার যে চাচারা রয়েছেন তারা ঘরটি ভেঙে ফেলবেন। ঘর ভাঙার জন্য যখন শাবল নিয়ে ওনারা দেয়ালে আঘাত করেছেন, হঠাৎ করে একজন লোক চলে আসে। এই লোককে ওনারা আগে কখনো দেখেননি। চর এলাকায় কিন্তু একজন আরেকজনের সাথে কিন্তু পরিচিতই থাকেন। যেহেতু নদী এলাকা, অপরিচিত লোক আসলেই কিন্তু ওনারা বুঝতে পারেন যে উনি এই এলাকার লোক নন, উনি ভিন্ন এলাকার লোক। এই লোকটাকে ওনারা আগে কখনোই দেখেননি। ওই লোকটাকে জিজ্ঞেস করছেন যে, জনাব আপনি বলছেন যে এখানে আপনি আসছেন, আমাদের ঘর ভাঙতে নিষেধ করছেন। ওই লোকটা এসে বলে, এই দাঁড়াও, ঘর ভেঙো না। এ কথা শুনে তো ওনারা অবাক, যে বলে কি, কিছুক্ষণের মধ্যেই ঘর ভেঙে নদীতে হারিয়ে যাবে, বলে যে ঘর ভেঙো না। তো ওনারা বলতেছেন যে আপনি কেন আমাদেরকে বলছেন যে ঘর না ভাঙতে? তখন ওই লোকটা বলে যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, নদী আর ভাঙবে না ইনশাল্লাহ, নদী ভাঙা এ পর্যন্তই শেষ। একথা শোনার পর ওনারা বেশ অবাকই হন আর বলেন যে আপনি যা বলছেন ভেবে বলছেন? আমরা এখনই মনে হচ্ছে যে নদীর নিতে চলে যাব ঘর বাড়ি নিয়ে। এখানে যদি আমরা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখন, তাহলে তো আরো বিপদ হবে। শুধু ঘর বাড়ি না, আমরাই নদীর নিচে চলে যাব। আপনার কথা আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে শুনবো বলেন? একথা যখন ওই লোকটা শুনলেন, শোনার পর বললেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই বাবা, নদী আর ভাঙবে না, নদী ভাঙা এ পর্যন্তই শেষ, তোমাদের ঘর বাড়ি ভাঙতে হবে না, তোমরা এখানে নিশ্চিন্ত মনে থাকো। এই বলে উনি ওই নদীর দিকটাতেই হাঁটা ধরেছেন। উনি যেই দিকটাতে হাঁটা ধরেছেন ওইটা একটা ত্রিভুজ জায়গার মতো। অনেক ভয়ঙ্কর ঢেউ ওই সময় ওইখানে দেখা যাচ্ছিল। উনি ওই দিকটাতে ওই পানির দিকে হেঁটে চলে গেলেন। তো লোকজন মনে করেছিল যে কি ব্যাপার, ওই লোকটা ওই দিকে হেঁটে চলে গেল, আবার হয়তো বা ফেরত আসবে। কোন দিকে গেল? অপেক্ষায় আছে যেই লোকটা আবার ফেরত আসবে, কিন্তু না, ওই লোকটার কখনোই ফেরত আসেননি। উনি কোথায় গেলেন, কোথা থেকে এসেছিলেন তা আজও অজানা। সত্যি আর 1 ইঞ্চি মাটিও ভাঙেনি।
এখন থেকে প্রায় ৭৫ বছর আগে নদী ঠিক যেখানে সে থেমে গিয়েছিল এখন পর্যন্ত ওখানেই রয়েছে। এখনো ওখানেই এই আতিক ভাইদের বাড়ি রয়েছে, ওখানে ওনারা বসবাস করছেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টা আমরা কিভাবে মূল্যায়ন করব? নদীর নিচে অনেক সময় মাটি কাটতে থাকে রহস্যময় এক এন্টিটি। এই ধরনের ঘটনা এর আগে আমি নিজেও বলেছি। উনি কি আসলে ওই ধরনের লোকই ছিলেন? উনি কি জিন ছিলেন, ফেরেশতা ছিলেন, কে ছিলেন, নাকি কোনো সিদ্ধ পুরুষ ছিলেন, তা আজ পর্যন্ত অজানা। দিন দুপুরে অনেক মানুষই তাকে দেখেছিলেন এবং ওনাকে দেখেছেন এমন অসংখ্য মানুষ এখনো জীবিত আছেন, যাদের বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এখনো জীবিত আছেন। আতিক ভাই বলেছেন যে তার দাদা এখনো বলেন যে ওই লোকটার চেহারা এখনো তার চোখের সামনে ভাসে। হঠাৎ করে লোকটা উদিত হলো, হঠাৎ করে মনে হলো অস্তমিত হয়ে গেল, অল্প সময়ের জন্য এলো, কথা বলল, আবার কোথায় যেন হারিয়ে গেল। কোথা থেকে এলো, কোথায় বা চলে গেল? এই রহস্যময় এই সিদ্ধ পুরুষের সন্ধান আর কখনোই পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, পদ্মা ও মহানন্দার বর্তমান এই মিলিত স্থান যা আজও রয়েছে, এখানে এসেই নদী ভাঙনের সমাপ্তি হয়েছে। আবার কবে ভাঙন হবে তা বলা না গেলেও দীর্ঘ ৭৫ বছরে ওখানে আর নদী ভাঙন হয়নি, ১ ইঞ্চি জায়গাও নদীর গর্ভে হারিয়ে যায়নি। খুবই রহস্যময় এক ঘটনা। ঘটনাটি ছোট কিন্তু রহস্যময়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবু বকর। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বুড়িকান্দি গ্রামে। উনি বর্তমানে দুবাইতে রয়েছেন। দুবাইয়ের ফার্স্ট সিকিউরিটি গ্রুপে উনি কর্মরত রয়েছেন। উনি ওনার এক রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যে অভিজ্ঞতা আসলে আপনারা শোনার পর নিজেরাই অনুধাবন করতে পারবেন ভয়ের ঘটনার পেছনে আরও কত মর্মস্পর্শী ঘটনা রয়েছে। চলুন শুরু করি ঘটনাটি। আজ থেকে প্রায় 14 বছর আগে সমুদ্র তীরবর্তী এই পাম জুমেরা নামক যে জায়গাটা রয়েছে, সেখানে একটি বিশাল অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়। এই কাজটি যখন শুরু হয় তখন এই জায়গার যিনি মালিক, যার কাছে বিক্রি করেছিলেন, তিনি কিছু কথা গোপন করেছিলেন। অন্য লোক যখন কেনে আর এখানে বিশাল একটা প্রজেক্ট হাতে নেয়, তখন উনি স্বপ্নে দেখেন যে এখানে কিছু জিনেদের আবাসস্থল রয়েছে। তারা অত্যন্ত শক্তিশালী মারিদ প্রজাতির জিন। তারা জানায় যে বহু বছর ধরে তারা এখানে আছে, এখানে যে কাজ হচ্ছে এতে তাদের কোনো আপত্তি নাই, তারা চলে যাবে, কিন্তু শর্ত রয়েছে। তা হচ্ছে 2 জন মানুষকে নাকি বলি হিসাবে দিতে হবে। তো যিনি এই স্বপ্ন দেখেছেন, যিনি মালিক এই প্রজেক্টের, তিনি ছিলেন আরবি, অর্থাৎ একদম আরবি ভাষায় উনি পারদর্শী। শুধু এটা নয়, উনি একদম নেটিভ অ্যারাবিয়ান। উনি এই বিষয়গুলো এরকম পাত্তাই দেন নাই। জানতেন যে আরবের বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা জায়গা টাগা আছে, সেখানে জিনেদের আখড়া আছে। তাই বলে কি বিশাল বিশাল অট্টালিকা হবে না? $বিলিয়ন প্রজেক্ট স্বপ্ন দেখে উনি বাদ দিয়ে দিবেন? আর 2 জন মানুষকে বলি দিতে হবে, উনি মেনে নেবেন? উনি এটা মেনে নিতে পারলেন না। উনি এগুলোতে পাত্তাই দিলেন না। উনি কাজ শুরু করে দিলেন। কাজ যখন শুরু হয় তখন সময়টা ছিল গ্রীষ্মকাল, অর্থাৎ দুবাইয়ের গ্রীষ্মকাল। দুবাইয়ে কিন্তু খুব মাত্রাতিরিক্ত টেম্পারেচার থাকে। ওই সময়ে এত গরম থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে এত গরম থাকে, অনেক মানুষই কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। কাজ যখন শুরু হয় তখন এই গ্রীষ্মকালেই 20 জন মানুষের মতো মারা যায়। তবে সবার মৃত্যুই দেখে মনে হচ্ছিল স্ট্রোক করে হয়েছে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা তারা করেন নাই, কারণ এরকম
হরহামেশাই দুবাইতে হয়। আর যারা কন্ট্রাক্টরের কাজ করেন তারা বিভিন্ন কোম্পানি থেকে লেবার নিয়ে আসেন, শ্রমিক নিয়ে আসেন। কেউ রডের কাজ করে, কেউ ঢালাইয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে, যে যেই কাজে দক্ষ সে সেই কাজ করে। আর এক একটা কাজ করার জন্য আলাদা আলাদা কোম্পানি রয়েছে, তাদের সাথে চুক্তি করা হয়, তাদের শ্রমিক এসে কাজগুলো করে দেয়, তাদের ইঞ্জিনিয়ার থাকে, ফোরম্যান থাকে, এভাবে কিন্তু কাজ হয়। যে মানুষগুলো মারা গেল এদের মধ্যে বাংলাদেশি ভাইরা ছিলেন, ইন্ডিয়ান ভাইরা ছিলেন, পাকিস্তানি ভাইরা ছিলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম বিভিন্ন দেশের ভাইরাও কিন্তু সেখানে ছিলেন। তো তাদের মৃত্যুগুলো আপাতত দৃষ্টিতে কারোর মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। তো এর কিছুদিন পর, অর্থাৎ দ্বিতীয় বছর, শীতকাল যখন আসে, শীতকালে কোনো ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শীতকাল ঠিকঠাক মতোই কাজ হয়। ওখানকার কাজগুলো কিন্তু অনেক দ্রুত হয়, আস্তে আস্তে কাজ হয় না, অনেক দ্রুততার সাথে কাজগুলো আগাতে থাকে। 24 ঘন্টা কাজ চলতে থাকে। 8 ঘন্টা করে এক একজন ডিউটি করে চলে যায়, আবার আরেক গ্রুপ আসে, সেই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এইভাবে কিন্তু 24 আওয়ার্স কাজ সেখানে চলতে থাকে এবং প্রত্যেক দিনই কাজ চলতে থাকে। দ্বিতীয় বছর যখন কাজ চলমান ছিল, আবার গ্রীষ্মকাল এসেছে, তখন কয়েকজন মানুষ রেস্ট এরিয়া থেকে হারিয়ে যায়। কাজ করার পর বিশ্রামের জায়গা রয়েছে, যেটা রেস্ট এরিয়া বা রেস্টিং এরিয়া বলে, ওখানে সেখান থেকে হারিয়ে যায়। এভাবে হারিয়ে যাবার মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এই মানুষগুলো যে কোথায় গেছে তারও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সিসিটিভি ফুটেজেও তাদের আর কোনো দেখা মেলে না। কিছু মানুষ ওই এরিয়াতে যারা বিশ্রাম নিচ্ছিলেন, তাদের ভাষ্য অনুযায়ী তারা বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি এদের গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তবে কাউকে তারা দেখেনি, শূন্যে তুলে ফেলে আবার ছেড়ে দেয়। তো এটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন শ্রমিকরা আতঙ্কিত হয়ে যায়, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তারা কাজ করতে আসতে চায় না। এরপর অল্প কিছুদিন কাজ বন্ধ থাকে। ওই সময় কাজ যে হয়নি তা কিন্তু না, কিছু কাজ যারা আরবি অর্থাৎ অ্যারাবিয়ান যারা, তারা কিছু কাজ করেছিলেন, তাদের রিলেটেড যে কাজগুলো, কিন্তু ভারী ভারী কাজ যেগুলো, সেই কাজগুলো অল্প কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়। কাজ কিন্তু থামানো হচ্ছিল না। কিন্তু যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়েছে, তখন এই যে মালিক, উনি কোথা থেকে একজন রাকিকে ধরে নিয়ে আসছেন, ওখানকার যেই ওঝা কবিরাজ আছে এরকম কাউকে। উনি আসার পর নাকি ওখানে বেশ কিছু জিনকে বন্দি করে ফেলেন এবং বন্দি করে ওখানকারই কোনো একটা জায়গায় তাদেরকে পুঁতে রাখা হয়। এরপর যেটা ঘটে এটা কারো আসলে চিন্তাতেই ছিল না। সবাই ধারণা করেছিল যে এরপর হয়তো বা আর কোনো সমস্যা হবে না, কিন্তু আসল সমস্যাটা এরপর থেকেই শুরু হয়। এমন সমস্যা শুরু হয় যেটা যদি আলাদা আলাদা করে বলতে যাওয়া হয় তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে। ভয়ঙ্কর সমস্ত ঘটনা। রাতের বেলা কাজ করতে গেলে অনেক ধরনের অসুবিধা হতো। যারা যেখানে কাজ করতেন তারা দেখতেন যে কিছু কিছু কাজ, এই কাজগুলো যেই মেশিন দিয়ে করা হয়, এই মেশিনগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে। দিনের বেলাটা দেখা যেত না, রাতের বেলাটা দেখা যেত। হঠাৎ করে তাদের সামনে দিয়ে সাদা কোনো কিছুর অবয়ব দ্রুত হেঁটে চলে যেত। একবার না দুবার না, বারবার হতো। এভাবেই প্রায় 10 তলা কমপ্লিট হয়েছিল। এরপর এই ধরনের সমস্যা এতটাই বেড়ে যায় যে মালিক আর কাজ আগাতে পারেন নাই। মালিক কাজ বন্ধ করে দিয়েছেন, বিষয়টা এরকম না। মালিক কাজ বন্ধ করতে চান নাই, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছিল। কেননা একজন লোক এমন রহস্যময়ভাবে হারিয়ে যায় যেটা অনেক আলোড়ন সৃষ্টি করে। ওই লোকটা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করেই দেখা যায় ওই লোকটার পোশাক সব কিছু ঠিকঠাক আছে, পায়ের জুতা, পোশাক সব কিছু, প্যান্ট, উপরের যে জামা সেটা ঠিক আছে, মাথায় একটা হেলমেট ছিল যেটা নির্মাণ কাজের সময় পরা হয়। নির্মাণ কাজের সময় আলাদা কিছু ইউনিফর্ম পরতে হয় তাদেরকে। সবগুলো জিনিস ওখানেই রয়েছে, শুধু ভেতরের মানুষটা নেই। তখন বিষয়টা পুলিশের কানে যায়। পুলিশ আসে। পুলিশ এসে ওই জায়গাটা স্ক্রিনিং করে। তারা এই বিষয়টা নিয়ে যখন আরও অ্যানালাইসিস করে, তারা এটা কোনো সুরাহা করতে পারে না। একটা পর্যায়ে প্রশাসন থেকেই এই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। 1 বছর না 2 বছর না, প্রায় 12 বছর এই ভবনের কাজ বন্ধ ছিল।
12 বছর পর এই কাজ আবার শুরু হয়, তবে নতুন মালিকের হাতে। আগে যিনি এই জায়গাটা কিনে কাজ শুরু করেছিলেন তিনি এই জায়গা সহ এই অবকাঠামো সহ নাখিল নামক আর একজন অ্যারাবিয়ানের কাছে এটা বিক্রি করে দেন। তখন নাকি 10 তলা পর্যন্ত হয়েছিল বলতে ফিনিশিং না, জাস্ট খালি কাঠামোগুলো দাঁড়িয়েছিল। আর একটা নির্মাণ কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়, ক্রেনের দরকার হয়, তারপর কার্গো লিফট সেট করা হয় যেটা দিয়ে ভারী ভারী জিনিসগুলো বিভিন্ন ফ্লোরে তোলা হয়। তো কাজ শুরু করার পর আবার শুরু হয়ে গেল সেই মৃত্যুর খেলা। অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, বিশেষ করে গরমকালে বেশি মারা যেত। তবে গরমকালে মারা গেলে এই বিষয়টা ধামাচাপা দেওয়াটা খুব সহজ ছিল। হিট স্ট্রোক করে মারা গেছে, যে কোম্পানির হয়ে সে কাজে এসেছিল সেই কোম্পানি কিছু ক্ষতিপূরণ দিল, পরিবারের কাছে লাশ পাঠিয়ে দিল, বাস এতেই শেষ। কেউ আর জানলই না, বুঝলই না আসল ব্যাপারটা কি। কিন্তু সবার মাথা ঘুরে যায় যখন ভয়ঙ্কর আরও একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওখানে যিনি ক্রেন অপারেটর ছিলেন তিনি ক্রেন থেকে নিচে পড়ে যান। আপনারা যারা বহুতল ভবনে ক্রেন চলা দেখেছেন তারা দেখবেন যে উপরের দিকে ছোট্ট একটা কেবিনের মতো থাকে যেখানে একজন ক্রেন অপারেটর বসে থাকেন। যথেষ্ট সেফটি মেনটেন করে তিনি ওখানে পৌঁছান। আর পৌঁছানোর পর আশেপাশের যেই দরজা জানালা এটা কিন্তু বন্ধ থাকে। নিজে থেকে না খুলে লাফ দিলে কারো কিন্তু ওখান থেকে পড়ে যাবার কথা নয়। ক্রেন ভাঙেও নাই, দরজা খুলে গেল, সে নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ার পর একজন মানুষের দেহের কি অবস্থা হতে পারে তা নিশ্চয়ই আর ভাষায় প্রকাশ করার দরকার নাই। খুব নির্মমভাবে উনি নিহত হন। ওখানে প্রত্যেকটা কাজের আগে সেফটি চেক করা হয়। কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সময় কাজটি বন্ধ রাখা হয়। সেফটি এনশিওর করার পর সেই কাজটি শুরু হয়। এরপর ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। কংক্রিটের ঢালাইয়ের কাজ চলছিল। কংক্রিট তোলার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হতো, তারের সাহায্যে ওই কংক্রিটের স্ল্যাবগুলো তোলা হতো। হঠাৎ করে সেই তার ছিঁড়ে যায় এবং দুটো স্ল্যাব পড়ে দুজন শ্রমিকের উপরে। মুহূর্তের মধ্যেই তাদের দেহ একদম পিষে যায়। অথচ যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না। তারপরও কেন এমনটা হলো? এরকম কিন্তু হরহামেশাই চলছে। আর কোম্পানি প্রতিনিয়ত নিরীহ এই রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের মৃত্যু কেন হচ্ছে এটা মূল বিষয়টা জানতে না দিয়ে বারবার শুধু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার টাকার জোরে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দিচ্ছে। কেননা এই শ্রমিকদের আত্মীয় স্বজন তো এখানে কেউ নেই। শ্রমিকরা যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি বিন্দু মাত্র প্রতিবাদ করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না। তাদেরকে দেশে ফেরত যেতে দেওয়া হবে না, তাদেরকে এখানে আটক রাখা হবে, তাদের পেমেন্টগুলো দেওয়া হবে না, তাদের বৈধ কাগজপত্রগুলো দেওয়া হবে না। তারা যেই কোম্পানির হয়ে এখানে এসেছে সেই কোম্পানিগুলোকে জানিয়ে দেয়, কোম্পানি থেকে তাদেরকে হুমকি দেওয়া হয় এগুলো। তো মানুষজন নিরুপায়, কি করবেন? এরকম মৃত্যু আতঙ্ক নিয়ে আর কত। আর প্রতিনিয়ত ওখানে লোকজন আসছিল, চলে যাচ্ছিল। যারা চলে যায় দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের লোক, তার ভাষা তো অনেকে বোঝে না, নতুন দেশের লোকজন আসছে। প্রতিনিয়তই তো ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অনেক মানুষ দুবাইতে আসছে, শ্রমিক হিসাবে আসছে, কাজ করছে। তারা তো আর জানে না এখানকার ভয়ঙ্কর এই অন্ধকার ইতিহাসের কথা। এখানেই কাজ পেয়ে যান আবু বকর ভাই। উনি তো শুরুর দিকে জানতেন না যে এই সমস্যাগুলো রয়েছে। তো ওনাকে যখন কাজে লাগানো হয় তখন ওনার যিনি ফোরম্যান জানিয়ে দেন যে সপ্তম, অষ্টম, নবম এই 3টা ফ্লোরে একা কাজ করা যাবে না, সবসময় সাথে পার্টনার রাখতে হবে। সেখানে কিন্তু একটা গ্রুপ থাকে, একজন আরেকজনকে পার্টনার বলে, মানে ওই কাজের পার্টনার। ওখানে বলে দেওয়া হয় যে একা কাজ করা যাবে না, বিশেষ করে রাতের বেলা। তো আবু বকর ভাই উনি তো ওখানে কাজ শুরু করেছেন, উনি তো আর জানতেন না এই সমস্ত সমস্যাগুলো। উনি যখন কাজ শুরু করেছেন ওই সময় ওনার পার্টনার সাথে ছিল, থাকা অবস্থাতে তখন ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওনার পার্টনার বলে ওঠেন যে আবু বকর, আমার সামনে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেল। ওই পার্টনার ওখানে নতুন ছিল ওনার মতোই। তো আবু বকর ভাই বললেন যে কই, আমি তো খেয়াল করি নাই। এর কিছুক্ষণ পর পানি খাবেন,
তো পানি সহ কিছু কিছু খাবার রাখার আলাদা জায়গা ছিল। তো ওখানে যখন গিয়েছেন, ওইটা কিন্তু রাতের কথা বলছি, রাতের বেলা ওনাদের ডিউটি পড়েছে আর কি। তো ও যখন গিয়েছেন তখন ওই পার্টনার বলছে যে আমার পানির বোতল তো এখানেই ছিল, পানির বোতল কোথায় গেল? তখন আবু বকর ভাই বলছে যে তুমি খেয়েছো, হয়তো বা খেয়ে অন্য কোথাও রেখেছো মনের ভুলে। বলে না, আমি তো এখানেই রাখছি, পানির বোতল এখান থেকে সরে যাওয়ার কথা না, সবাই এলোমেলো রাখে না, সবাই একটা নির্দিষ্ট জায়গাতেই রাখে। এরপর পানির বোতল খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে ওই ফ্লোরের কিছুটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার দিকে ওনার পানির বোতলটা দেখতে পান। ওই পানির বোতলটা আনার জন্য যখন ওখানে গিয়েছেন তখন উনি চিৎকার করে ওঠেন, কারণ ওনার সামনে দিয়ে আর একটা অবয়বের মতো কি যেন দৌড়ে চলে গেল। এই জিনিসটা আবু বকর ভাইও ফিল করেছিলেন। এরপর ওনাদের ফোরম্যানের সাথে যখন এই বিষয়ে কথা বলেন, ওনাদের ফোরম্যান তো এটা মানতেই নারাজ, বলে না এরকম কিছু না, তোমাদের মনের ভুল, এটা সেটাই, সমস্ত উল্টাপাল্টা কথা বলবা না। তখন ওনাদের সন্দেহ হলে এই বিষয়ে যখন জানার চেষ্টা করেন তখন জানতে পারেন এখানে অনেক সমস্যা আগেও হয়েছে, এখনো হচ্ছে। আর কোম্পানির থেকে বারবার বলে দেওয়া হয় যে এখানে একটা বহুতল ভবন হচ্ছে, এখানে আগের ভবনের সাথে আরো দুটো টাওয়ার হবে, একটা নাম হলো ট্রাভেলার টাওয়ার, একটা হলো সেন্টার টাওয়ার, একটা হলো বিচ টাওয়ার। এই 3টা টাওয়ার হবে, অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য মাথা ব্যথার কারণ হবে। তারা মূলত এই জায়গার বদনাম করার জন্য এই ধরনের কথাবার্তা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। এগুলো কিছুই না। এদিকে আবু বকর ভাই উনিও দেখেছিলেন যে 4-5 হাজার শ্রমিক এখানে কাজ করে, এখানে এত মানুষ কাজ করছে, কই ভয়ের ঘটনা যদি ঘটবেই তাহলে এত লোক কাজ করে কেন, সবাই তো চলে যেত। এইটা চিন্তা করে কিন্তু কাজ করে যাচ্ছিলেন, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো ঘটছে। ফ্লোরের কিছু ফিনিশিং কাজ দেওয়ার জন্য এক ধরনের মেশিন থাকে, যেগুলো মানুষ ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, খুব ভারী মেশিন, ইলেকট্রিসিটিতে চলে। এই মেশিনগুলো ওনাদের চোখের সামনে এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা মুভমেন্ট করা দেখেছেন, যেটা অসম্ভব। একা একা এগুলো মুভমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এভাবে অনেক ভয়ের ঘটনার শিকার হয়েছিলেন। এবার আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে যখন এই আবু বকর ভাই মারাত্মকভাবে এই সমস্যা ফেস করা শুরু করলেন আর প্রতিনিয়ত বিভিন্ন ফ্লোর থেকে মৃত্যুর খবর ওনাদের কাছে আসতো, তখন উনি ওনার মায়ের সাথে কথা বললেন। ওনার মায়ের কাছে দুটো জিন আসে, তারা নাকি পানির নিচের জিন, খুব শক্তিশালী, আর তাদেরকে লালু কালু নামে ওনারা ডেকে থাকেন। লালু ভাই, কালু ভাই, ভাই বলে সম্বোধন করেন। ওনার মায়ের কাছে এই বিষয়টা জানালে, এই লালু কালুর কাছে বিষয়টা যখন জানানো হয়, এই লালু কালু এই বিষয়টার ডিটেলস ইনফরমেশন তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করে এই যে আবু বকর ভাই তার মাকে জানান, তার মা জানান যে এই ঘটনা, এখানে তো আগে থেকে এই সমস্যা ছিল, এই মালিক এটা স্বীকার করে নাই। এখন ওখানকার জিনেরা নাকি জানিয়েছে যে শুরুর দিকে তারা ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তাদের অনেকগুলো সঙ্গী সাথীকে মাটির অনেক নিচে বন্দি করে রাখা হয়েছে, এরপর থেকে তারা মৃত্যুর খেলা শুরু করেছে। এই খেলা থামবে না, এটা চলমানই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গী সাথীদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া না হয়, এটা চলতেই থাকবে, এটাই জানিয়েছেন। আর এই বিষয়টা জানার পর আবু বকর ভাই উনি আসলে ওখানে কাজ করার জন্য সাহস করেন নাই, কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় এটা তো হতেই পারে, কারণ সেখানে অনেক শক্তিশালী জিনেরা রয়েছে। এখানকার কোনো জিনেদের অনুরোধ তো তারা সেখানে না রাখারই কথা, তাই না? এই জন্য ওই জায়গার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে, এখনো কাজ চলমান রয়েছে। গত বছরও আবু বকর ভাই সেখানে কাজ করেছেন। তবে ওই জিনেরা যেখানে বন্দী রয়েছেন সেখান থেকে তাদের মুক্তির উপায় কি, এই বিষয়টা তো আসলে ওনাদের পক্ষে, অর্থাৎ আবু বকর ভাইয়ের পক্ষে সম্ভব নয়, কারণ এটা অনেক হাই অফিসিয়াল যারা আছেন তারা জানতে পারেন, এটা খুব গোপন বিষয়। আর অ্যারাবিয়ানরা এই গোপন বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের কোনো শ্রমিকের সাথে ওভাবে শেয়ার করবেন না, এটাই বাস্তবতা। তো এভাবে কিন্তু কাজটি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির আরও অনেক বিবরণ ছিল, আমি সেগুলো তার গেলাম না, আমি জাস্ট বাস্তবতাটা বুঝালাম আপনাদেরকে যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই এভাবে হারিয়ে গেছেন, যাচ্ছেন, হয়তোবা ভবিষ্যতেও যেতে পারেন, কিন্তু আমরা চাই এই ধরনের ঘটনা না ঘটুক, আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আজকে আমি আপনাকে নতুন একটি আমার
ঘটনা পাঠাচ্ছি। যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার voot.com-এ শেয়ার করবেন। আজকের আমি আপনাকে যে ঘটনাটি বলছি, এই ঘটনাটি মূলত ঘটেছিল আমার নিজের সাথেই। তো আমার সাথে ঘটা ঘটনা আমি দেরি না করেই সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম মোহাম্মদ হৃদয়, আমি লিখছি ঠাকুরগাঁও থেকে। আজকে আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত ঘটেছিল আমার নানু বাড়িতে। তো আমি দেরি না করে আমার ঘটনায় চলে যাই। আমি তখন সবেমাত্র ক্লাস 7-এ উঠেছি এবং আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার বাবা চাকরি সূত্রে বিদেশে থাকায় আমি এবং আমার মা মিলে বেড়াতে গিয়েছিলাম আমার নানু বাড়িতে। তো সেখানেই আমার সাথে এই ঘটনাটি ঘটে। তো রাসেল ভাই, তখন আমি একটু খুব দুষ্টু ছিলাম। নানু বাড়িতে গেলেই আমি আরও একটু বেশি দুষ্টু হয়ে যেতাম। আমি এবং আমার আরও একটি ভাই ছিল, যে মিলে আমরা নানু বাড়িতে সারাদিন দুষ্টুমি করে বেড়াতাম। তো আমি যখন যেতাম তখন আমার ভাইও অনেক খুশি হতো এবং আমিও অনেক খুশি হতাম, এবং আমরা সারাদিন দেখা যায় যে আমার নানু বাড়িতে বিশাল একটি বাগান ছিল, বাগানের পর একটি পুকুর ছিল। দেখা যেত যে আমরা বাগানে উঠে বিভিন্ন ধরনের ফল খেতাম, যেমন বলা চলে বাগানের মধ্যে লিচু হলে লিচু খেতাম। আমাদের বাগানে সব ধরনেরই গাছ ছিল নানু বাড়িতে। তো আমাদের পুকুর যেটা ছিল, পুকুরের মধ্যে আমরা মাছ ধরতাম, মানে আমাদের যখন যা মনে হতো তখন করতাম। আমাদের এবং জাম্বুরের গাছ ছিল, আমরা জাম্বুরের গাছে চড়ে জাম্বুরা খেতাম। যাই হোক, তখন আমি যখন গেলাম তখন আমার ভাই আমাকে দেখে খুবই খুশি হলো এবং আমরা দুজন শয়তানি শুরু করে দিলাম। এবং আমি যখন নানু বাড়িতে যেতাম তখন আমার বিশেষ করে মামিরা অনেক ভয়ে থাকতেন যে আমরা কখন কোন দুর্ঘটনা ঘটাই ফেলি, তাই তারা আমাদের সবসময় চোখে চোখে রাখতেন। তো আমরা তখন করি কি, তখন মানে পুকুরের মধ্যে বড় বড় মাছ হয়েছে। তো তার আগের দিন আমার মামা পুকুরে মাছ মারতে গিয়ে একটা বড় মাছ মেরে নিয়ে এসেছে বড়শি দিয়ে। তো আমরা চিন্তা ভাবনা করি মামা যেহেতু পারছে আমরাও মাছ মারবো। তো আমরা করি কি, আমরা পুকুর পাড়ে যাই মাছ মারার জন্য, দুই ভাই মিলে। আমরা দুইটা বড়শি নেই এবং বড়শির মাথার মধ্যে ভাত আটকার মানে চারা হিসেবে আমরা ভাত নেই। আসলে মূলত চারাটা আমরা নাড়তে পারতাম না, তো আমরা ভাত লাগাইতাম। যাই হোক, আমরা ভাত নিয়ে আমরা মাছ মারতে যাই। আমি এখানে একটু আমার বাড়ির বর্ণনাটা দিয়ে আর একটু ভালো করে দিয়ে রাখি। আমাদের নানু বাড়িটি ছিল যে জায়গায়, তার পিছনে একটি বাগান ছিল, বড় বাগান, এবং বাগানটা পেরিয়ে একটা পুকুর ছিল এবং পুকুরটা পেরিয়ে একটা বাঁশঝাড় ছিল। তো আমরা করি কি, বাঁশঝাড়ের ওই পাশে একটা বড় গাছ ছিল, যে গাছের নিচে সুন্দর একটা জায়গা আছে এবং ওই জায়গাতে বেশি মাছ পাওয়া যায়। আমরা করি কি, আমরা সেখানে যাই, আমরা ওই কোনায় যাই বাঁশঝাড়ের দিকে। আমরা সেখানে গিয়ে আমরা মাছ মারা শুরু করি। মাছ মারতে মারতে একদম আমরা দেখা যায় যে অনেকক্ষণ মাছ মারি, দেখা যায় 1-1.5 ঘন্টার মতো। আমরা এই এতক্ষণ মাছ মেরে আমরা শুধুমাত্র কয়েকটি মাছই পেয়েছিলাম, বড় মাছের কোনো দেখাই পাইনি, যার কারণে আমরা খুবই হতাশা হয়ে যাই এবং আমরা ওইখানে যদি বড়শিতে মাছ ওঠে সে মাছগুলো নিয়ে আমরা সেখানে আর কি একটু খেলা করছিলাম বড়শির মাথা দিয়ে। তো হঠাৎ করেই একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনার জন্য আমি এখন পর্যন্ত খুবই ভীত হয়ে যাই মাঝে মাঝে। মাছ ধরার এক পর্যায়ে আমার বড়শিতে ছোট একটি মাছ ওঠে। মাছটি প্রায় 1 আঙ্গুলের মতো হবে, এরকম একটি মাছ। তো মাছটি ধরার পর আমি আমার ভাইকে বলতেছিলাম যে দেখ, এবার তোর থেকে বড় মাছ ধরছি, তুই এর আগে যে মাছটা ধরছিলি তার থেকে আমি বড় মাছ ধরছি। এই কথা বলে আমি পানিতে তাকে, সে যেন মাছ ধরতে না পারে এজন্য আমি নড়াচড়া করতেছিলাম। হুট করে আমার বড়শিটি টান পড়ে, আরও একটু বেশি জোরে টান পড়ে। আমি করি কি, বড়শিটি টান দিয়ে দেখি একটি সাপ আমার মাছটিকে খেয়ে ফেলেছে, মানে মুখে ভরিয়ে নিয়েছে, অর্ধেক কামড় দিয়েছে। এবং আমি দেখলাম আমার মাছটিকে সে ছিঁড়ে নিল। আমি জানি তো মাছ এভাবে ছিঁড়ে খাওয়া সম্ভব না সাপের পক্ষে, কিন্তু তারপর আমি দেখলাম সেই মাছটি ছিঁড়ে নিল। এই জিনিসটি দেখে আমার প্রচণ্ড রাগ উঠে যায়। আমি তখন, আমার ভাই আমার উপর মজা নিচ্ছিল যে দেখ তুই মাছ ধরছিস, তোর মাছ দেখ নিয়ে গেল। তো
এই কথাটি শুনে আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। আমি করি কি, আশেপাশে কিছু ঢিল ছিল, এই ঢিল দিয়ে আমি মাছের মাথায় ঢিল দিই, সরি আমি সাপের মাথায় ঢিল দিই। সাপটি তখন পানির উপরেই ভাসছিল। আমি সাপের মাথায় ঢিল দিই। সাপের মাথায় ঢিল দেওয়ার পর রাসেল ভাই, এই সাপটি পুকুরের মাঝ বরাবর গিয়ে পুকুরের চারিদিকে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখা যায়, অনেকক্ষণ ঘোরার পর এক পর্যায়ে সাপটি পানিতে ডুবে যায়। দেখা যাচ্ছিল সাপটি আর সেখানে নেই, না হলেও সেখানে সাপটি 20 থেকে 25 বার ঘুরেছে পুকুরের মাঝামাঝি। তো এই বিষয়টি দেখে আমি তো ভয় পেয়ে যাই। আমি নানিকে সাথে সাথে গিয়ে এই ঘটনাটি বলি যে, নানি আজকে পুকুরে মাছ মারতে গেছিলাম, এই ঘটনা ঘটছে। তা নানি আবার ইয়ার্কি করে আমাকে ভয় দেখায়, হ্যাঁ এটা কি করলি, দেখি সে কোনো সাহসে তো ধরবে, হ্যান ত্যান হাবি যাবে। তো আমি রীতিমতো একটু ভয়ই পেয়ে যাই তখন, যেহেতু আমি ছোট ছিলাম। তারপর আমি সেদিন রাতে ঘুমাই। রাতে ঘুমানোর সাথে সাথে আমার প্রচণ্ড জ্বর আসে এবং আমি আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। মানে এতটাই জ্বর আসছে যে যা কল্পনারও বাইরে। মানে এটা এরকম জ্বর আমার আর আগে কখনো আসেনি, আমার মা বলছিলেন। দেখা যাচ্ছিল যে আমি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলাম এবং স্বপ্নের মধ্যে সেই সাপটি বারবার দেখছিলাম। এবং পরবর্তীতে এই বিষয়টি আমি নানিকে বলেছি যে, নানি আমার তো এরকম, আমার বারবার আমি স্বপ্নে ওই জিনিসটি দেখছি। আমার নানি বিষয়টি বুঝতে পারেন। আমার নানি মূলত আগে থেকে জানতেন যে আমাদের বাঁশঝাড়ের ওখানে একটু খারাপ জিনরা থাকতো, মানে সমস্যা ছিল, যার কারণে তিনি বুঝতে পারেন। এবং আমাদের বাড়ির পাশেই একজন ছিল, জানি না তিনি কীরকম মানুষ, তিনি সম্পর্কে আমার দূর সম্পর্কের মামা হতেন। তো তাকে খবর দেওয়া হয়, তিনি আসেন, এসে আমার এই গল্পটি শোনেন। শোনার পর তিনি বাড়িতে চলে যান। তিনি বলেন যে আমি কালকে আবার ঠিক এই সময় আসব। তিনি বাড়িতে গিয়ে জানি না কী করেন, তিনি বুঝতে পারেন যে এটি একটি সমস্যা, মানে আমি একটি সমস্যার মধ্যে পড়েছি এবং আমি যে সাপটি মেরেছি, মানে যে সাপের মাথায় ঢিল মেরেছি, এটি একটি খারাপ জিন ছিল, যে আর কি ওইখানে ওই সময় ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, তখন এই ঘটনাটি আমাকে মূলত জানানো হয় না, আমাকে পরবর্তীতে জানানো হয়। পরে আমার মামাটি একটি কাজ করে, তিনি এটি আমার নানিকে জানিয়ে বাড়িতে চলে যান এবং বলেন যে তোমরা নিশ্চিন্ত থাকো, আমি এর সমাধান করছি। তিনি বাড়িতে গিয়ে জানি না কী করেন। তার 2 দিন পর দেখা যায় যে সাপটি হঠাৎ করে মরে, মানে পুকুরের এক কোণে ভেসে আছে। এবং আমার ভাই, যে কিনা সহ আমি মাছ মারতে গিয়েছিলাম, সে হঠাৎ করে সেই সাপটি দেখতে পারে যে মরে একখানে পড়ে আছে। তো পরবর্তীতে এটি দেখে সে দৌড়ে এসে আমাকে বলে এবং আমি জানি না, অদ্ভুতভাবেই কেন যেন আমার জ্বরটি ছেড়ে গিয়েছিল। মানে এটি আমার কল্পনারও বাহিরে ছিল যে আসলে এটি আমার সাথে কী ঘটলো, আমার সাথে সাথে জ্বর ছেড়ে গেল, আমি এটি কল্পনাও করতে পারছিলাম না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভূত.com শেয়ার করবেন। আমার কাছে আরও অনেক ঘটনা আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। হ্যাঁ, যদি আপনি আমাকে সুযোগ দেন আমি আরও আমার কিছু ঘটনা পাঠাবো। আশা করছি আপনি আমার ঘটনাটি আপনার ভূত.com শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আব্বু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত আসছে। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো।
ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে দুইটা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরও কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখে আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে দুইটা অবয়ব ছিল, সেই দুইটা অবয়বই তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই, আম্মাকে ডাকি আর বলতে থাকি, আম্মা এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম। আর সব কিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝলো যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে। আমি তখনও ঘুমে, আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তা আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁকানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকে দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সব কিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় 2টা লোক আসে। একদম ভর দুপুরে 2টা লোক আসে আমাদের বাসায়। এসে মেইন গেট ধরে 2টা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো। ভাইও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ? কে আপনারা? কি বলছেন? কিসের পৃষ্ঠা, কিসের খাতা? আম্মার কথা না বাড়িয়ে বলল, পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, 2টা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না। আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল।
আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলো পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না। আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মণ্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বী। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে ওরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, মানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমনভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথেই কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তো আমার গেট খোলার পর ভেতরে আসে। ভেতরে আসার পর আমার দেখে যে সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর কোত্থেকে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করবো। তো গোসল করার পর ভাইয়া আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে, তখন এই দিকের মণ্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বললো যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমে থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল ওই দিন। কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তো আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো, কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজনকে যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে 2টা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল,
যেটা আব্বু কয়েকদিন আগে 3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলোই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজরের নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয় ওইরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচতলায় শুয়েছিল, তারা দুইজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকার দেয় তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর অ্যাটাক করেছে হার্টে। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই তো, নতুন বাড়ি করেছে তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো, এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না। তা আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম। এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে? আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না। মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলে না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুড় ঝুলে আছে। তবে বাদুড়ের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশঝাড়ের ভেতরে এমনভাবে বাদুড় ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সব কিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেবে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বলল আমাকে। পরে দেখলাম সেই অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে ঠিক সেইভাবেই উপরে উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল।
পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরে যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছে সেখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি, আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি কিছু একটা বের হয়ে আসছে আর মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেক দিনের ঘটনা। ওনারা ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছু একটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জোর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে, আমরা নিজেরা ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব ধরানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোনো রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছে, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জোর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো জোর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটা তো কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে,
ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জলদি এই বিষয়টার একটা সুরাহা পাই। রায়ন ভাই ধন্যবাদ ঘটনাটা কালেক্ট করবার জন্য। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরও মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথেও তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে, গিয়ে সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে বিকেলে, তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়, আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নাই, তোরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি, বলে ওনার ছিল। তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিচ্ছে পরে একেবারে, মানে আইন প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিচ্ছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বললো যে আচ্ছা চল যাই, দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তো কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা? এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা, ওইদিকে লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু ভিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়া না, বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটকালে গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়া ব্লক বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে। তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান টোকান ওখানে আছে আর কি, তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যে এই জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে, সেইখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে। আর ওই পাশে যে পুরনো ভাটা আছে, সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরও সামনে চলে আসলো, অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে, রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, যে বললো যে এগুলো অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়।
তো তার কাজিন বলতে চাই তুই ওদিক কই যাস হাইটা। তানভীর হেঁটে যাচ্ছিল মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে আরে আমি ওদিক যাইতেছি, একটু দেখি না পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো সে দেখতেছে যে এইখানে যেখানে যে ইট টিট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে মানে যেগুলো ব্লক করে করে রাখছে সেই জায়গার পাশ দিয়ে এরকম কিছু আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো আরে যাই না, সামনে যাই দেখি, ছোটবেলায় তো দেখছে ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো, আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরানো জিনিস বা এরকম কোনো স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলো পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে। বেশ বড় না, বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই আমি একটু দেখে আসি। এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে দিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ওই ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওখানে ভাটা মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘুমটা টেনে রাখছে, এবং তার চোখ দেখা যাচ্ছে, ঘুমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যকভাবে পড়ছে ওই ছাউনির উপরে, সেটার থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু ওই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটু সবুজাব চোখ এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো, চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল, হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তো তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে, এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে বা এরকম কিছু, ওই যে যেখানে এরকম ঘর দরজা আছে সে দরজাতে সে ভিতরে ঢুকবে এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনলো, সে বলে এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরে তাকায় দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে। তার কাজিনও এগোয় আসছে, অনেকটা এগোয় আসছে। এসে বলে তুই এনে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে আরে আমি এখানে আসছি দেখতে, এই যে ভাটা এনে পড়ে রয়েছে সবকিছু অন্যরকম দেখতে, থাকলে ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয় না না, মাথা খারাপ নাকি, ওখানে বেটা এনে অনেক আজে বাজে বেটা, এই জায়গার পুরো সিল করে দিছিল, কেউ আসে না এখানে, উল্টাপাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে, কারে বেটা বাদ দে চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা মেয়ে ওখান থেকে হাইটা গেল ওই পাশে, কারে বেটা কি মেয়ে দেখছস তুই? ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আইসা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে আইসা থাকে, আর কে এখানে কেন আসবো? আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো, বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে। ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে, আর পানি ছলাৎ ছলাৎ করতেছে। তো ওইখানে নৌকা, বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি, ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিন উঠলো, উঠে যে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে এর মধ্যে, সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা,
ওই পাশে বাড়িঘর আছে। তো তার কাজে আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো ঘরটর আছে দুই একটা, এরা এখানে আসতে পারে না আসতে পারে, তুই কারে দেখছিস কি বেটা চল বলে তার কাজিন তারা বলে অন্য কথায় চলে গেছে। তার কাজিন অন্য কথা বলতেছে, কাজিন বলতেছে আর তানভীর অন্য মনস্কভাবে শুনতেছে কাজিনের কথা। নৌকা চলতেছে নদীর উপর দিয়ে, আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে আর অন্ধকার চারিদিকে। সেই যে মাঝি সে একটা হারিকেন জ্বালায় রাখছে মাঝখানে, মানে নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তো এরকম চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো, আর মাঝি ওই পাশ দিয়ে তার যে মানে আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। তো মানুষ নেমে যাচ্ছে। তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া আর তাকায় আছে, এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা। এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে এই কিরে, মানে এই পাশটা কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে কিন্তু একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিচ্ছে কাজিনের দিকে তাকায় সে বললো আরে দাঁড়া না, সে নৌকার দিকে আবার তাকাইছে, দেখে মেয়েটা নাই নৌকাতে। তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনরে বলতেছে আরে আমি ওইখানে দেখছি নৌকার মধ্যে মেয়েটা বসা। তো তার কাজিন বলে তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি না কি দেখছিস, তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, চল বেটা বলে হাঁটা ধরলো। তো বারবার তানভীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল নৌকাতে, দেখলো যে না নৌকাতে ওই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো আরে এখানকে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই এত দ্রুত কিভাবে গেল এক সেকেন্ডের মধ্যে। যাই হোক হাঁটতে একটু অন্যমনস্কভাবে তানভীর হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না, কালকে তোরে নিয়ে হাটে যামনে আমগো যে নৌকা আছে নৌকা নিয়ে আসুম, ওই নৌকা দিয়ে যাবো। আইসা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে 10টার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দেবো, এখানে অসুবিধা নেই। তো এই যে আমগো ঘাটেই বাইন্দা রাখুম। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হলো। সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টপ খেয়ে তারা বাসার দিকে গেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানভীরে বললো যে আমি আসি, আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রাখুম আমাকে ঘাটে, আমাকে ঘাট তো জানোস কোথায়। তানভীর বলছে কোথায়, বলে ওই যে এখান থেকে হাইটে গেলে। তো তাকে বুঝাই দিল আর কি যে এখান থেকে হাইটে যায়, ওই দিক দিয়ে নাইমা ওই নামলে ওই যে আমাদের ঘাট, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় এখানে থাকে নৌকা, ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানভীর বললো আচ্ছা ঠিক আছে। তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কিভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে 10টার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আর কি ওখানে। তো তানভীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই। সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে যে দেখা করলো, কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি। তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই গেলাম, কি দেখলাম, এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানভীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটাচলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, একটা বেতের মোড়া আর কি, সেই মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানভীর চিন্তা করছে রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটা থাকতে দিয়েছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি। না দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না, এই কাচারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো। এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত, মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানভীরও এটা লাইক করে, তানভীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে, চিন্তা নেই। তো যাই হোক সে মনে হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানভীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে এখানে কেউ হাঁটা চলা করতেছে, তার মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম হয়ে গেছে, এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। একসময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে সেরকম বসতেছে, এই করতেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ডগুলো এটা অনেক জোরে আসতেছে, বেশ লাউড।
তো তানভীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উকি দিই বাইরে। তো উকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে। তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরো ফাঁকা, খা খা করতেছে। বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে ওখানে। তো তানভীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখলেছি না, ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরও বেশি লাউড হয়েছে এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে, আর নাকের মধ্যে এই রাতের একটা ঘ্রাণ, গাছগাছালি সব কিছু এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানভীর উঠে বারান্দায় চলে আসলো। তো বারান্দায় এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোনো একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে, সেটা বন্ধ আর কি, তালা বন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায়, যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আছে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতর তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। তো সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে এখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে, তার ঠোঁটের কাছ দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না। চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন জানি একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলা এই একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার যে ঘর, সেই ঘরের সামনে। তো তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চাইছে, তো এক শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চাইছিল কে। সে আরেকটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনলো, খিলখিল হাসি, এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওই দিক থেকেই মেয়েটা যেখান থেকে দাঁড়ায় ছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে, এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো। তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জল জল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে হাঁটা শুরু করলো। তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। আর তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে, সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে, এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তো তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে। তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল, এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে। হাঁটতে তাদের বাড়ির ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওইখানে বাঁধা, এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠলো, এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল, ওখান থেকে নৌকাতে বাধা ছিল সেটাকে সে খুলে দিল, এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মানে মাথায় ঢুকতেছে না। সে দেখতেছে তার নৌকার অপর মাথায়, মানে মাঝখানে একটা ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে। সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছা ভাবে দেখতে পাচ্ছে, মানে সে যেহেতু দাঁড়ায় আছে সে দেখতে পাচ্ছে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে, এবং তানভীর তাকে মোটামুটি মানে আবছা ভাবে কিছুটা ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে মানে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো। নৌকা চলতেছে এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাচ্ছে।
এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করলো যে সে ওই যেই ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে, এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের কাছে এনে তার নৌকা দিয়ে খ্যাচ করে পাড়ে বিঁধল। এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে। সে অতীতে অনেকবার নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারতো। তো নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়ল। ভেড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে। সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপেল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুঁড়ে মেরে আটকায় নৌকাটাকে টেনে ওই পাশে নিয়ে এসে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে খুঁটির সাথে বাঁধলো। বেঁধে সে নেমে তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে। এখানে এসে তানভীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল। সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। তানভীর যে একেবারে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ। সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে, অন্যরকম। তো সেই ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ। এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায়, এবং সেইখানে সে দেখলো অনেকগুলো মানুষ দাঁড়ানো, এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না, তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে। এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে। তার মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে। এখন তার কাছে সবকিছু মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম। তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে। সে এখন আর নিজের বাস্তবে নেই। মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, তখন যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ভাবে, এবং প্রত্যেকটা জিনিসের বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল, আর বাকিগুলো ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, যেখানে ইট পোড়ানো হইতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে। এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো। একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে। সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনলো। মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে। এই আপনি কে এখানে কি চান, এরকম করে ধমকাচ্ছে কে জানি। দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তানভীরের কিন্তু হুঁশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেল, ধুপ 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 দৌড়ের শব্দ, মনে হলো দৌড়ে আসতেছে কেউ। তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, দৌড়ায় কেউ আসতেছে, এবং একাধিক পা। কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না। সে একটা স্বপ্নের জগতে, এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার ওইপারে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে। তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল সে মুখের কাপড়টা নামালো, এবং সে দেখলো তার কাছে, তানভীরের কাছে মনে হলো অসাধারণ একটা সুন্দর মুখ, তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তো তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে। এই সময় পেছন থেকে তাকে যেন কারা জাপটায় ধরলো, টেনে ওখান থেকে পেছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেললো। ফেলার সাথে সাথে মনে হলো তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলে যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে সেরকম মনে হইলো। সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সেই ইট ভাটায় সে শুয়ে আছে, এবং তার পাশে দুজন মানুষ। তারা বলছে, এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে কোথা থেকে আইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো তানভীর বলছে, আমি যাইতাম, আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে, আপনি এখানে কিল্লে গাইছেন, কোথা থেকে আইছেন, তারা বলতেছে। তো তানভীর বললো যে আমি জানি না আমি কোথা থেকে আইছি। তো তারা নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন। তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন? তানভীর বলে হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। যাই হোক, তাকে ধরে ধরে ওই দুইজন মানুষ নিয়ে আসলো,
হেঁটে হেঁটে নিয়ে আসলো, দেখলো যে ওই রাস্তা দিয়ে পুরানো ইটভাটার বাইরে নতুন ইটভাটা ওখান থেকে আনলো, এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর। সেইখানে মনে হয় কিছু শ্রমিক থাকে এবং তার পাশে ট্রাক থামানো, সে ট্রাকের কাছে মানুষজন ইট উঠাচ্ছে। তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে, এই যে এরা দেখতো কই থেকে আইছে, হে কই থেকে এখানে ওই 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 ইট ভাটার হয়ে গেছিল পুরানো, এনে ভাটার মধ্যে ঢুকতেছে ভূতের আখড়ার মধ্যে। তো সাথে সাথে ওখানকার মানুষ আর দুইজন আসলো, বললো ভাই আপনি কই থেকে আইছেন, কি ব্যাপার? তানভীর বলতে পারতেছে না, সে বলে আমরা বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার বললো তার নানা বাড়ির ঠিকানা, যে কোথেকে আসছে। বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে? আপনি নদীর ওই পারে, তো ওখান থেকে কেমনে আসছেন এখানে? তানভীর তখন বলতেছে, তার ওই যে সে মনে হলো ঘরে ছিল, সে বলে আমি নৌকা বেয়ে আসছি। নৌকা বেয়ে আসছে রাত্রেবেলা, কেমনে কি? বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি, আমি কেমনে আসছি আমি জানি না, আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে। তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল। তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল, বৃদ্ধ। সে বললো আরে ঝামেলা আছে, আপনি কি এখানে আসছিলেন এর আগে? বৃদ্ধ জিজ্ঞেস করতেছে। বলে যে হ্যাঁ আমি আসছিলাম। কখন আসছিলেন? বলে কালকে বিকালে সন্ধ্যার সময়। এই তো কাম হইছে, সন্ধ্যার সময় না আইসেন, খারাপ জায়গাটা খারাপ, যাক আপনি আসেন আমাদের ঘরে আসেন, এখন কি যাইতে পারবেন? তানভীর বলে না আমি এখন চলে যাব, আমি নৌকা নিয়ে চলে যাব। তখন তারা বলে যে না না, আপনার নৌকা নিয়ে এখন তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা। কেমন কথা, আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে এখান থেকে যাবেন? আপনি আসেন। নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল, বসাইলো এবং বললো নাম্বার আছে আপনার কাছে? তো তানভীরের সাথে তো মোবাইল টোবাইল কিছু নাই, সে তো এমনি চলে আসছে। তো সে মনেও করতে পারতেছে না, তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করে বলল। তো সেইখানে বয়স্ক মানুষটা, তাদের ওখানে মোবাইল ছিল, মোবাইল থেকে কল দিল। তো রাতে কেউ ধরে না ফোন, তো বললো আচ্ছা পরে দিব না। তো এরকম করে তানভীর অনেকক্ষণ শুয়ে থাকলো। তাকে ওই মুরব্বী দোয়া দরুদ পরে ফু দিল, বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে, আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন, আপনি বুঝতে পারছেন ঘটনা কি? তো মুরব্বী তারা দোয়া দরুদ পরে ফু দিছে। তানভীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি, সে তো আধুনিক মানুষ, পড়াশোনা করে শহরে, তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই। তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে, বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে, তা আবার নৌকা বেয়ে আসছে। তো যাই হোক, দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে, ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি। তখন সে বললো যে হ্যাঁ কল দিছিলাম, আপনার কি এটা কাজিন? সে এরকম রাত্রেবেলা এখানে ইট ভাটার এখানে চলে আসছিলাম বললো। তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে। তো যাই হোক, তানভীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিল, সে ঘুমাইছে ওখানে। আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি, চিন্তা করেন না। সে ঘুমাই গেছে। তো তানভীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে এবং তার সাথে আরো তার মামা, আরো মানুষজন 2-1 আসছে। এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার কি, তারা জিজ্ঞেস করে কেমনে আসছো? তো কাজিনকে সে বলে যে আমি এরকম নৌকায় করে আসছি। তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে। আসলে তানভীরের মাথা কেমন করতেছিল। তো যাই হোক, তানভীরকে বাসায় নিয়ে আসে তারা। বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে। আর তানভীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দেখতেছে, এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ। এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানায়, এবং মাথা তুলতে পারতেছিল না, সে এত ভারী হয়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার। তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার, ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা। তো তার কাজিনরা বলে কি কই গেছিলি? কাজিন বলে গতকাল এরকম গেছিলাম। তো তার মামা বকাবকি করে তাদের ওখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয়। উনি আসেন, এসে দেখেন, বলে যে ছেলে তো এরকম জায়গায় গেছে, ওই জায়গা তো ভালো না, তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা। তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে করেন, তানভীরের মামা মামি সবাই থাকেন, কাজিনরা। তো তার বাসায় রুকাইয়া করেন, এবং রুকাইয়া করে দেখা গেলো তানভীরের উপরে হাজির করা হয়। তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আর কি, ওখানকার যারা মানে জিন, খারাপ জিন ছিল এখানে, তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওখানে এমনি অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে, পুরানো অ্যাবান্ডেন্ট জায়গা, সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে। হ্যাঁ, তাদের ওইটা ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, এসব জায়গায়, এবং যেখানে কোনো অকারেন্স হয়েছে। তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ, তাদেরকে মারা হয়েছিল, তাদের নাকি তারা হচ্ছে কি স্পিরিট, তারা আসছে এখানে। বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি, এবং তিনি তাদেরকে ধরেন, তখন তারা স্বীকার করে যে না, তারা ওখানকার খারাপ জিন, তারা ওখানে থাকে। এবং তানভীর যখন ওখানে আসছে, তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিয়েছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার। তো বলছিল তাকে ওখানে নিয়েছিলি কেন, ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি? তানভীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিয়ে যেতেছিল তাকে মেরে ফেলার জন্য।
মানে তাদের ছিল ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে, তাহলে ওখানকার সম্বন্ধে আরও বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি। তো যাই হোক, তো তানভীরকে ঝাড়া হয়, ভালো মতো ঝেড়ে এবং রুকাইয়া করে তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয়। সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না, ও পাঠাই দিয়েন, কালকেই ওরকে আবার ঢাকায় পাঠাই দিয়েন। তো দোয়া দরুদ পরে তাকে ফু দেয় এবং তাকে পড়া পানি দেয় এবং বলে যে একটা পড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে, সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিন ওর শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া পর্যন্ত যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ, খুব খারাপ। তো যাই হোক, মৌলানা সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায়, একদম ঢাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, ঢাকা পর্যন্ত পৌঁছায় দেয়। এবং তানভীর মানে ওই সময় আর ওগুলো স্বপ্নে দেখতো না, বা ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত। রাতের বেলা সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু কিছু জায়গা ছিল মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেক দিন ছিল তানভীরের মধ্যে, অনেক দিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধতায় একদম ডুবে যায়, তখন আমাদের চেনাই পৃথিবীটাই কেমন যেন অচেনা হয়ে ওঠে। আমরা ভাবি আমরা একা, কিন্তু আসলে কি আমরা একা, নাকি অন্ধকারের আড়াল থেকে কেউ একজন প্রতিক্ষণ আমাদের উপর নজর রাখছে? আজ আপনাদেরকে এমন একটা সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘরের লাইটটা বন্ধ করতে ভয় পাবেন। ঘটনাটি আমার এক শ্রোতার জীবনে। চলুন ডুবে যাওয়া যাক এক কুচকুচে কালো অন্ধকার গল্পে। তখন 2020 সাল। ছদ্মনাম হলো রাজীব। তার চাকুরির সুবাদে